বা লার্নিং ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিগত ক্লাসগুলোর মতো আমরা আজকেও আমাদের ক্লাসের মধ্যে কিছু চমক থাকছে, যেটা তোমরা জানো যে ক্লাস 12-এর টপিক আমি পড়াচ্ছি তোমাদের। তো সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার এখানে যে চমকগুলো থাকছে সেগুলো আগে বলে দিই। প্রথমত আমাদের এইচএফসি জোন তো থাকছে না, যেটা নতুন রূপে এনসিআরটি এই তোমার নিট ওরিয়েন্টেড ভিডিওর মধ্যে আসছে, যেটা অলরেডি আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছি, তোমরা অনেকেই দেখে নিয়েছো। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সেখানে এইচএফসি জোনটা সেখানে আমরা ট্রান্সফার করেছি। তাহলে আমাদের ভিডিওর মধ্যে তাহলে কি আছে, কি নতুন কিছু আছে, তা নতুন কিছু কি আছে সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই ভিডিও শেষ দিক পর্যন্ত ওয়েট করতে হবে। প্রথম পার্ট যেটা আমি বলে দিই সেটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল পার্টটা থাকবে, পেজটা থাকবে। আর সেকেন্ড পার্ট হচ্ছে তোমার নিট ওরিয়েন্টেড কোশ্চেন অবভিয়াসলি থাকবে, যেটা তোমাদের ছিল। তো এই হচ্ছে দুটো পার্ট। তবে নিট ওরিয়েন্টেড কোশ্চেনের মধ্যে চমক থাকছে, সেখানে একটা নতুন টপিক থাকছে, তো সেটা তোমরা দেখতে পারবে। এবার যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে পড়ার বিষয়টা চলছিল সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের বিগত দুটো ক্লাস করেছি। সেখানে প্রথম ক্লাসে আমরা বিভিন্ন টাইপস বা প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছি, আর সেকেন্ড ক্লাস আমাদের যেটা ছিল সেখানে আমরা বিভিন্ন টার্মিনোলজি বা সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়তে গেলে আমাদের যেসব শব্দ বা টার্মগুলো জানতে হবে বা যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা বলেছিলাম, গত দিনের ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম যে আজকে আমরা মোটামুটি ফেজেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে, বা সেক্সুয়াল রিপ্রোডাকশনে কতগুলো দশা আছে সেগুলো পড়বো। তো আজকে মোটামুটি দশাটা আমরা পুরোটাই পড়বো। তো যদি আমরা দেখি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি দেখেছিলাম, না সেক্সুয়াল রিপ্রোডাকশন মেনলি দেখেছিলাম তো ফিউশন অফ টু গ্যামেটস। তাহলে দুটো গ্যামেটস এর মিলনের ফলে, বা যেটাকে সিঙ্গামি বলা হচ্ছিল, মিলনের ফলে জাইগোট তৈরি হচ্ছে। এই ঘটনাটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন কি পেয়েছিলাম, যে ইলাবরেট একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া এবং কমপ্লেক্স, এবং পরপর স্টেপ বাই স্টেপ আছে এগুলো। তাহলে আমরা যদি দেখি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে কটা স্টেপ আছে বা কি কি হয় বা কটা ফেজ আছে, যেমন আমি এখন লিখেছি ইভেন্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে কটা ইভেন্ট আছে বা কটা ফেজ আছে? তিনটে। ঠিকই, তা দেখে নিই আগে। ফার্স্ট হচ্ছে প্রি ফার্টিলাইজেশন। প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। ইভেন্ট, আচ্ছা, বা এটাকে বলা হচ্ছে নিষেক পূর্ববর্তী দশা বা নিষেক পূর্ববর্তী দশা, প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। 2 নম্বর বলা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক। আর 3 নম্বর যেটা আছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট বা ইভেন্টসও লিখতে পারো। সেটা হচ্ছে তোমার নিষেক পরবর্তী দশা। নিষেক পরবর্তী দশা। তাহলে কি পেলাম দেখো তো, তিনটে স্টেজ পাচ্ছি আমরা। একটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, দ্যাট ইজ নিষেক পূর্ববর্তী দশা বা নিষেকের আগের দশা। ফার্টিলাইজেশন বা নিষেকটাকে বোঝানো হচ্ছে, এবং পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট সেটা হচ্ছে নিষেকের পরে কি ঘটছে। তাহলে কি হচ্ছে, নিষেক ঘটলো বা সিঙ্গেমি ঘটলো, তাহলে সিঙ্গেমিকটাকে যদি মিডল ধরি আমি, তাহলে তার আগে কি ঘটছে এবং নিষেকের পর কি ঘটছে। তাহলে আগেটাকে বলা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন, আর পরেরটাকে বলা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন। তো চলো আমরা এক একটা করে আলোচনা শুরু করি। না, আমাদের প্রথমেই যেটা যাবো সেটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। এর কটা দশা আছে সেটা দেখে নিই। না, প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট যদি আমরা দেখি, এর হচ্ছে মেনলি দুটো আমরা পাবো, ঠিক আছে, দুটো জায়গা বা দুটো স্টেপ পাচ্ছি। সেগুলো কি কি একটু দেখে নিই। একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, that is the gamete formation, গ্যামেট উৎপাদন। তাহলে গ্যামেটোজেনেসিস বা গ্যামেট উৎপাদন। আর 2 নম্বর বলা হচ্ছে কি না, গ্যামেট ট্রান্সফার। গ্যামেট ট্রান্সফার মানে গ্যামেটের স্থানান্তর, যেটা বলা হচ্ছে গ্যামেটের স্থানান্তর। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আর কি, স্থানান্তর। তাহলে কি হলো, প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট বা নিষেকের আগের দশা কি হচ্ছে, ফার্স্ট স্টেপ একদম হচ্ছে গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট উৎপাদন হবে, আর সেকেন্ড স্টেপ বলছে গ্যামেট ট্রান্সফার বা গ্যামেটের স্থানান্তর হবে। তো আমরা যদি প্রথমেই চলে আসি গ্যামেটোজেনেসিস, তাহলে আমরা এটাকে 1 নম্বর বললাম, এটাকে 2 নম্বর বললাম। তাহলে 1 নম্বরে যদি আমরা আলোচনা শুরু করি, 1 নম্বর তাহলে আমাদের হেডিং আসছে
এক নম্বর হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, তাহলে এই গ্যামেটোজেনেসিস কি না, গ্যামেটোজেনেসিস ইজ দ্য গ্যামেট ফর্মেশন। ঠিক আছে, তাহলে গ্যামেটোজেনেসিস কাকে বলা হচ্ছে না, গ্যামেট তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। তাহলে কোথা থেকে গ্যামেট তৈরি হবে না, জনন মাতৃকোষ থেকে। ঠিক আছে, জনন মাতৃকোষ থেকে বা প্যারেন্ট সেল থেকে গ্যামেট তৈরি হবে। তাহলে জনন মাতৃকোষ থেকে আমরা যদি লিখি জনন মাতৃকোষ থেকে, ঠিক আছে, কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে, গ্যামেট। তাহলে পুং জনন মাতৃকোষ থেকে পুং গ্যামেট, স্ত্রী জনন মাতৃকোষ থেকে স্ত্রী গ্যামেট। তাহলে এই যে গ্যামেট তৈরি হওয়ার পদ্ধতি সেটা কি বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। এবার আমরা যদি এখানে দেখি, আমরা যদি দেখি যে গ্যামেট গুলো তোমার মেল গ্যামেট, তাহলে গ্যামেট দুই প্রকার হতে পারে, গ্যামেট আমার দুই প্রকার হতে পারে, মেল গ্যামেট। ঠিক আছে, তাহলে গ্যামেটকে যদি দুই ভাগে ভাগ করি, একটা হতে পারে কি মেল গ্যামেট, মেল, আর একটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, যদি মেল ফিমেল দুটো একই হয়, ঠিক আছে, যদি আমি হিউম্যানের ক্ষেত্রে দেখি, আমি হিউম্যানের ক্ষেত্রে একটা ছবি আঁকি। হিউম্যানের ক্ষেত্রে যদি বিষয়টা এইরকম হয়, এটা হচ্ছে তোমার কি ফিমেল গ্যামেট, এটা আমি সাপোজ মনে করলাম এটা আমার ফিমেল গ্যামেট। আর মেল গ্যামেট যদি আমি আঁকি, এটা হচ্ছে একটা তোমার কি, এটা হচ্ছে তোমার মেল গ্যামেট। তাহলে এখানে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে, তাহলে আমি একটা স্পার্ম এঁকেছি আর একটা এগ এঁকেছি। তাহলে হিউম্যানের ক্ষেত্রে যখন আমি বলছি ইন কেস অফ হিউম্যান, হিউম্যানের ক্ষেত্রে আমি ছবিটা দিলাম। হিউম্যানের ক্ষেত্রে তাহলে মেল প্যারেন্ট থেকে এসছে কি মেল গ্যামেট, দ্যাট ইজ দ্য স্পার্ম, স্পার্ম অর অ্যানথেরোজয়েড, অ্যানথেরোজয়েড। আর ফিমেলের ক্ষেত্রে কি হবে, ফিমেলের ক্ষেত্রে হবে এগ অর ওভাম। ঠিক আছে, তাহলে মেল প্যারেন্ট থেকে স্পার্ম এবং ফিমেল প্যারেন্ট থেকে ওভাম বা এগ তৈরি হওয়ার এই যে প্রসেসটা, এই প্রসেসটা কি বলা হচ্ছে কি গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস মিন দ্য ফর্মেশন অফ গ্যামেটস ফ্রম প্যারেন্ট সেল, দ্য ফর্মেশন অফ গ্যামেট ফ্রম দ্য প্যারেন্ট সেল। ঠিক আছে, মেল প্যারেন্ট প্রডিউস মেল গ্যামেট and female parent produce female parent. This process is known as the gametogenesis. তাহলে গ্যামেটো মিন্স গ্যামেট আর জেনেসিস মানে হচ্ছে প্রোডাকশন। তো তাহলে এখান থেকে যদি লিখে দিই গ্যামেটো মিন্স গ্যামেট থেকে এসছে গ্যামেট, আর জেনেসিস মিন হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন, দ্যাট ইজ দ্য গ্যামেট প্রোডাকশন। তাহলে এইটাকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। এবার গ্যামেট যদি একই মানে প্যারেন্ট যদি দুটো প্যারেন্ট যদি একই রকম গ্যামেট তৈরি করে বা গ্যামেট দুটো যদি একই রকম হয়, ঠিক আছে, তাহলে সেম গ্যামেট হলে, যদি সেম গ্যামেট হয়, সেম গ্যামেট দ্যাট ইজ আইসোগ্যামেট। সেম গ্যামেট হলে কি হবে না আইসোগ্যামেট, আইসো মিন সেম। আর যদি ডিফারেন্ট গ্যামেট হয়, ডিফারেন্ট গ্যামেট যদি হয় তাহলে তখন কি বলবো অ্যানাইসোগ্যামি বা অ্যানাইসোগ্যামেট, অ্যানাইসোগ্যামেট। তাহলে দুটো গ্যামেট একই ধরনের হলে তখন হবে আইসোগ্যামেট, দুটো গ্যামেট যদি আলাদা হয় তখন হবে অ্যানাইসোগ্যামেট। তাহলে অবশ্যই এটা হিউম্যানের ক্ষেত্রে কি অ্যানাইসোগ্যামেট এবং প্রসেসটাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। তাহলে এটা গেল হচ্ছে গ্যামেটোজেনেসিস, এটা হচ্ছে গ্যামেটোজেনেসিস প্রসেস। তাহলে 2 নম্বর প্রসেসে আমরা চলে আসি। 2 নম্বর প্রসেস কি ছিল, প্রি ফার্টিলাইজেশন। এখানে ছিল কি গ্যামেট ট্রান্সফার, গ্যামেট ট্রান্সফার। তাহলে গ্যামেট ট্রান্সফার মানে কি না মেল প্যারেন্টে মেল গ্যামেট তৈরি হলো আর ফিমেল প্যারেন্টে তৈরি হলো ফিমেল গ্যামেট। তাহলে এবার কি হবে না মেল প্যারেন্ট বা গ্যামেট দুটোকে হয় দুজনকে একই জায়গায় তো আসতে হবে, সেটা একজনও যেতে পারে বা দুজনও যেতে পারে। ঠিক আছে, তবে সাধারণত ক্ষেত্রে হয় কি না সাধারণ ক্ষেত্রে দেখা যায় মেল গ্যামেট হয় সাধারণত দুটো গ্যামেট থাকবে, গ্যামেট দুটোকে কাছাকাছি আসতে হবে। মেল সব সময় মেল গ্যামেট হয় মোটাইল, বাট ফিমেল গ্যামেট অলওয়েজ কি হয় নন মোটাইল, দ্যাট ইজ দ্য স্টেশনারি, STATIONARY, স্টেশনারি। তাহলে কি বললাম মেল গ্যামেট, দেখো এখানে যদি আমি হিউম্যানের ক্ষেত্রে ধরি এটা মেল গ্যামেট, তাহলে মেল গ্যামেটের লেজ আছে, এটা তো টেল রিজিয়ন, তাহলে এই রিজিয়নটাকে বলা হচ্ছে কি টেল রিজিয়ন, টেল। তাহলে এর সাহায্যে কি করতে পারে এরা মুভ করতে পারে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, দ্যাট ইজ দ্য মোটাইল। আর ফিমেল গ্যামেট দেখো কোনো টেল বা এই বা ফ্ল্যাজেলা বা সিলিয়া এরকম কিছু দেখতে পাচ্ছি না, দ্যাট ইজ দ্য নন মোটাইল। তাহলে সেখানেই বলেছে যে মেল গ্যামেট অলওয়েজ কি হবে মোটাইল,
বাট ফিমেল গ্যামেট নন মোটাইল মানে স্টেশনারি, একটা জায়গায় স্টেবল হয়ে বা স্থির হয়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে কি না এখানে ফিমেল গ্যামেটের কাছে মেল গ্যামেটকে আসতে হবে। তাহলে মেল গ্যামেটকে যেতে হবে কার কাছে? ফিমেল গ্যামেটের কাছে। তাহলে মেল গ্যামেট যখন ফিমেল গ্যামেটের কাছে যাবে তখন সেটাকে বলা, কারণ এই তো চলতে পারছে না, এ চলতে পারছে, তাহলে যে চলতে পারে সে তাকে যেতে হবে। তাহলে মেল গ্যামেট অবভিয়াসলি ফিমেল গ্যামেটের কাছে যাবে। তাহলে এই প্রসেসটাই যে গ্যামেট দুটোকে কাছাকাছি আসা, এই কাছাকাছি আসাকে বলা হচ্ছে কি না, কাছাকাছি আসাকে বলা হচ্ছে তোমার গ্যামেট ট্রান্সফার। তবে কিছু কিছু ক্ষেত্রে বা অ্যালগি বা কিছু ফাঞ্জির ক্ষেত্রে যেটা কি হয় না, দুটো গ্যামেটই মোটাইল হয়, মানে চলতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তবে কিন্তু হিউম্যানের ক্ষেত্রে এগুলো হয় না, বা কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে মেলটাই সবসময় ফিমেলের দিকে যায়। কিন্তু অ্যালগি বা কিছু ফাঞ্জির ক্ষেত্রে কি হয় না, মেল গ্যামেট ফিমেল গ্যামেট দুটোই একে অপরের কাছে আসে। তাহলে এই যে কাছে আসা গ্যামেট দুটোকে এটাকে বলা হচ্ছে গ্যামেট ট্রান্সফার। ওকে, এবার চলে এসো 2 নম্বর। তাহলে গ্যামেট দুটো কি হয়েছে? কাছাকাছি চলে এসছে। গ্যামেট দুটো কাছাকাছি চলে আসার পর পরবর্তী স্টেজে চলে যাব। পরবর্তী স্টেজ কি না, পরবর্তী স্টেজ হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক। তাহলে আমি এই জায়গাটা মুছে দিই। 2 নম্বর স্টেজ আমার হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক। তাহলে এই নিষেকে কি আছে? নিষেক জায়গাটা দেখো, নিষেক হচ্ছে দ্য ফিউশন অফ দ্য টু গ্যামেটস। ফার্টিলাইজেশন বা নিষেক কি বলছে? 2 নম্বর স্টেপ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন বা নিষেক বলছে দ্য ফিউশন অফ টু গ্যামেটস। ফিউশন অফ টু গ্যামেটস both male and female, it is known as fertilization or syngamy। তো এই ফিউশন অফ টু গ্যামেটস এটা কি বলা হলো কি তোমার ফার্টিলাইজেশন। এবার দেখো এই নিষেক প্রসেসটা কি হয় না, যখন দুটো গ্যামেট মিলিত হলো, মিলিত হওয়ার পর কি হবে, একটা ডিপ্লয়েড জাইগোট ফর্ম করবে, সেটা আমি পরে আসছি। এবার এই নিষেক 2 ধরনের হতে পারে। এই ফার্টিলাইজেশন বা নিষেক তোমার 2 ধরনের হতে পারে। কি রকম না, এক রকম হচ্ছে তোমার দেখো, যদি আমি দুটোকে ভাগ করি 1 আর এটা হচ্ছে তোমার 2, তাহলে 1 নম্বর বলছে যে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আর একটা হচ্ছে কি ইন্টারনাল। কি বিষয়টা কি? এক্সটার্নাল আর ইন্টার কি? এক্সটার্নালের বাংলা হচ্ছে বহির্নিষেক, আর ইন্টারনাল হচ্ছে অন্তর্নিষেক। তাহলে দেখো নামের মধ্যে উত্তর আছে। নিষেক যখন দেহের বাইরে সম্পন্ন হবে, নিষেক যখন দেহের বাইরে সম্পন্ন হয় এবং পুরুষ প্রাণী কি করবে, পুরুষ প্রাণী শুক্রাণু এবং স্ত্রী প্রাণী ডিম্বাণু নিঃসরণ করবে, এবং নিষেকটা পুরোপুরি হবে কোথায়, বাইরের পরিবেশে বা দেহের বাইরে, তখন হচ্ছে বহির্নিষেক। আর এখানে কি হবে, অন্তর্নিষেক মানে কি স্ত্রী দেহের ভেতরে সম্পন্ন হবে। ঠিক আছে, তাহলে দেহের বাইরে সম্পন্ন হলে তখন তাকে বলা হচ্ছে বহির্নিষেক, আর দেহের ভেতরে সম্পন্ন হলে সেটাকে বলা হচ্ছে অন্তর্নিষেক। কাদের ক্ষেত্রে হয় না, মাছ, ব্যাঙ, শৈবাল এদের ক্ষেত্রে কি হয়, বহির্নিষেক। তাহলে এদের এক্সাম্পল কি বলছি, দেহের বাইরে, আচ্ছা আগে বলে দিই, দেহের বাইরে নিষেক সম্পন্ন হয়, আর কম্পারেটিভ ভাবে যদি তোমরা পড়ে নাও, আর এটা হচ্ছে দেহের ভিতরে নিষেক সম্পন্ন হয়, ঠিক আছে। আর কি না, উদাহরণ বললাম কি, এর উদাহরণ বলেছি মাছ, ব্যাঙ ইত্যাদি। আর দেহের ভেতরে হলে মানুষ, অবভিয়াসলি মানুষ, সরীসৃপ, স্তন্যপায়ী, ঠিক আছে, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী ইত্যাদি। তাহলে যদি এই বিষয়টাকে আমরা একবার দেখিনি ভালো করে যে কি ঘটলো ব্যাপারটা, এক্সটার্নাল আর ইন্টারনাল। তাহলে কি বলেছি, ধরো আমরা যে জলাশয়গুলো দেখি কি করে, স্ত্রী মাছ শুক্রাণু ডিম্বাণু নিঃসরণ করলো, তার সাথে সাথে পুরুষ মাছ কি করছে, শুক্রাণু নিঃসরণ করছে, এবং নিষেকটা কোথায় করছে, জলে, মানে বাইরের পরিবেশে। তাহলে দেহের মধ্যে ঘটলো না, স্ত্রী মাছ ডিম্বাণু নিঃসরণ করলো, পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করলো, এবং নিষেক হলো টোটালি বাহ্যিক পরিবেশে বা দেহের বাইরে। তাহলে এটা কি বহির্নিষেক অবশ্যই বলতে পারি। ব্যাঙের ক্ষেত্রেও তাই হয়। আর পরবর্তী আরেকটা যদি আমরা দেখি, মানুষের ক্ষেত্রে, মানুষের কি হয়, স্ত্রী প্রাণী ডিম্বাণু নিঃসরণ করে এবং পুরুষ প্রাণীর শুক্রাণুটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। তাহলে এটা কি হয় না, দেহের ভেতর নিষেকটা সম্পন্ন হয়। ঠিক আছে, স্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ এদের ক্ষেত্রে কি হয়, দেহের ভেতরে হয়, স্ত্রী দেহের ভেতরে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে তোমার কি অন্তর্নিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন। তাহলে নিষেক 2 প্রকার। তবে নিষেক তো প্রধানত 2 প্রকার, নিষেক আর কিছু নেই, নিষেক ঘটে গেল। এবার এই নিষেক বা ফার্টিলাইজেশনের অনেক রকমের, মানে অনেক রকম ভাবে হতে পারে। ঠিক আছে, আমরা সাধারণত কি জানি, আমরা যদি এটাকে নিষেকটাকে ছবি দেখি, তাহলে নিষেকের যদি আমরা মোটামুটি ছবি দেখি, কি দেখবো না, ধরো এই একটা স্পার্ম, এই এগ হলো এটা একটা,
এবং এগটাকে ফার্টিলাইজ করার জন্য কি আছে না, এগটাকে ফার্টিলাইজ করার জন্য একটা স্পার্ম আছে। একটা আমি স্পার্মটাকে এইভাবে আঁকলাম, স্পার্ম। তাহলে এটা হচ্ছে তোমার কি স্পার্ম আর এটা এগ। তাহলে অনেক সময় দেখা যায় একটা এগ এবং একটা স্পার্ম ফার্টিলাইজ হতে পারে, অনেক সময় দেখা যায় একটা এগের সঙ্গে একাধিক স্পার্ম ফার্টিলাইজ হতে পারে। তাহলে এই বিষয়টার উপর ডিপেন্ড করে ফার্টিলাইজেশনের মানে অনেকগুলো সাব টাইপ আছে। তাহলে সাব টাইপ গুলো আমি যদি দেখি, সাব টাইপ অফ ফার্টিলাইজেশন, সাব টাইপ মানে কিভাবে হচ্ছে, প্রথমেই যেটা চলে আসবো সেটা বলছে কি মোনোস্পার্মিক। ঠিক আছে, মোনোস্পার্মিক, মোনোস্পার্মিক, মোনোস্পার্মিক ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন। আমি যদি ছবিটা তোমাদের আগিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ব্যাপার, একটা এগ এবং একটা স্পার্ম, ঠিক আছে, একটা এগ এবং একটাই মাত্র স্পার্মকে ফার্টিলাইজ করছে, তাহলে কি হলো মোনোস্পার্মিক। তাহলে একটা এগ যখন একটা স্পার্মকে ফার্টিলাইজ করছে তখন সেটাকে বলা হচ্ছে মোনোস্পার্মিক। তাহলে এখান থেকে যদি সংজ্ঞা আকারে বলি, সংজ্ঞা আকারে বললে যে তোমার বলতে পারি আমরা যখন একটি শুক্রাণু একটি মাত্র ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে একটাই শুক্রাণু এবং একটাই ডিম্বাণুকে নিষিক্ত করছে তখন সেটা হচ্ছে মোনোস্পার্ম। দেখেন নামের মধ্যে উঠে যায় মোনোস্পার্ম, এগ সবসময় একটাই থাকবে কিন্তু স্পার্ম কি একাধিকও হতে পারে, এক হতে পারে একাধিক হতে পারে। সেই জন্যই নামের মধ্যে বলছে মোনো মানে ওয়ান আর স্পার্ম এই হচ্ছে স্পার্ম। তাহলে একটা স্পার্ম একটা এগে ফার্টিলাইজ হচ্ছে। কাদের ক্ষেত্রে দেখা যায় না, এটা দেখা যায় হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, মানে হিউম্যানের ক্ষেত্রে তুমি পাবে, স্তন্যপায়ী বা ম্যামালস, স্তন্যপায়ী বা ম্যামালসের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, অবশ্যই মানুষ। আচ্ছা, 2 নম্বর যদি টাইপে চলে আসি, 2 নম্বর টাইপ কি বলছে পলিস্পার্মিক ফার্টিলাইজেশন। 2 নম্বর সাব টাইপ হচ্ছে পলিস্পার্মিক, পলিস্পার্মিক ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন। তাহলে দেখো নামের মধ্যে উত্তর আছে পলিস্পার্ম। তাহলে ছবিটা কিরকম হবে, তাহলে ছবিটা যদি আঁকি তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। এইটা হচ্ছে তোমার এগ এবং এখানে থাকবে তোমার কি স্পার্ম, ধরো স্পার্ম। দেখো ছবিটা কত সুন্দর দেখতে লাগছে। তাহলে অনেকগুলো স্পার্ম যখন কি করছে একটা এগকে ফার্টিলাইজ করার জন্য আসছে। তাহলে দেখো নামের মধ্যে আমার উত্তর আছে পলি, পলি মিন্স মেনি, পলি মিন্স মেনি আর স্পার্ম। তাহলে যখন অনেকগুলো স্পার্ম একটি তোমার এগকে ফার্টিলাইজ করতে আসবে বা একটি ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে আসবে তখন তাকে বলা হচ্ছে পলিস্পার্মিক। কিন্তু কিন্তু এর মধ্যে কি আছে, স্পার্মের মধ্যেও নিউক্লিয়াস আছে আর এগের মধ্যেও নিউক্লিয়াস আছে। শেষমেশ একটা মাত্র স্পার্ম, ঠিক আছে, একটা মাত্র স্পার্ম কি করতে পারবে, ভেতরে প্রবেশ করতে পারবে এবং স্ত্রী প্রোনিউক্লিয়াস যেটা, ঠিক আছে, ফিমেল প্রোনিউক্লিয়াস, এখানে হচ্ছে এটাকে বলে দিই, এটা হচ্ছে ফিমেল, ফিমেল প্রোনিউক্লিয়াস, প্রোনিউক্লিয়াস যেটা হচ্ছে প্রোনিউক্লিয়াসটা কি, সেটা হচ্ছে ডিম্বাণুর যে নিউক্লিয়াসটাকে সেটাকে বলা হচ্ছে প্রোনিউক্লিয়াস ফিমেল, আর শুক্রাণুর মধ্যে যেটা আছে সেটাকে বলা হচ্ছে মেল প্রোনিউক্লিয়াস, প্রোনিউক্লিয়াস। তাহলে অনেকগুলো স্পার্ম আসলেও, অনেকগুলো স্পার্ম আসলেও সেটা হচ্ছে তোমার কি হবে, আচ্ছা অ্যাকচুয়ালি এইটাকে এখানটা এ করো, মানুষ বলো না, কারণ মানুষের ক্ষেত্রে মোনোস্পার্মিক হয় না, পলিস্পার্মিক হয়। তো মেল এখানে কি হচ্ছে মেল এ, তো এখানে দেখো একটাই মাত্র কি হচ্ছে প্রোনিউক্লিয়াস, এর প্রোনিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ করছে, তাহলে এতগুলো কি হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যেটা মানুষের ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সরি আমি আগেরটায় স্তন্যপায়ী বলতে গিয়ে মানুষ একটু ভুলবশত বলে ফেলেছিলাম, এটাকে কারেকশন করে নিও। তো এবার হচ্ছে দেখো এগুলো কোথায় দেখা যায়, সরীসৃপ, পক্ষী এদের ক্ষেত্রে দেখা যায়, সরীসৃপ, পক্ষী, ঠিক আছে, সরীসৃপ, সরীসৃপ পক্ষী। তবে আরেকটা বিষয়, যদি আমি এখানে মানুষের উদাহরণ দিলাম না, এখানে যদি আমি মানুষও লিখতাম তাহলে ভুল একটা কিছু হতো না, ঠিক আছে, আমি যদি এখানে মানুষও বলতাম যেটা বলেছিলাম তাহলে ভুল একটা কিছু হতো না, তোমরা লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, লিখতে পারো, কারণ একটা স্পার্ম তো একটা এগে ফার্টিলাইজ করে, লিখতে পারো, অসুবিধা নেই। তবে এই পলিস্পার্মিক বলা যেতে পারে। তো যাই হোক, মনোস্পার্মিক গেল, পলিস্পার্মিক গেল। এবার যদি আরেকটা টাইপ চলে আসি, ঠিক আছে, আরেক নম্বর টাইপ যদি সেটা হচ্ছে পলিঅ্যান্ড্রি। 3 নম্বর কি বলছি, পলিঅ্যান্ড্রি, 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 পলিঅ্যান্ড্রি মিন্স
পলিঅ্যান্ড্রি বলতে কি বোঝায়? পলিঅ্যান্ড্রি মিনস দ্য তোমার ফিউশন অর কি বলবো ওয়ান পলিঅ্যান্ড্রি মিনস বলতে পারি মেনলি ওয়ান ফিমেল mates with another male in a another several males in a breeding period। তাহলে কি হচ্ছে? একটা ফিমেল তাহলে ওয়ান ফিমেল বাট সেভারাল মেল মেটস উইথ এ সিঙ্গেল সিজনাল সেশন। তাহলে একটা ফিমেলের সঙ্গে যখন অনেকগুলো মেল থাকবে, অনেকগুলো মেল আর একটা ফিমেল, তখন তাকে বলা হচ্ছে কি? পলিঅ্যান্ড্রি। পলিঅ্যান্ড্রি কাদের ক্ষেত্রে দেখা যায় না? পলিঅ্যান্ড্রি তোমার এখানে মেনলি হয় যেটা হচ্ছে তোমার টু মেল প্রোনিউক্লিয়াস মেটস উইথ ওয়ান ফিমেল প্রোনিউক্লিয়াস। তাহলে দুটো মেল প্রোনিউক্লিয়াস একটা ফিমেল প্রোনিউক্লিয়াসের সাথে কি করে? মেট করে বা নিষেক ঘটায় বা নিষিক্ত করে, তখন তাকে বলা হচ্ছে কি? পলিঅ্যান্ড্রি। এটা দেখা যায় হচ্ছে তোমার গ্রাস হপার, তারপর হচ্ছে গ্রাউন্ড হপার। ঠিক আছে, আমি এক্সাম্পল গুলো বলে দিই। গ্রাস হপার GRASSHOPPERS গ্রাস হপার্স, গ্রাউন্ড GROUND গ্রাউন্ড হপার্স HOPPERS, এদের ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে মোটামুটি তিনটে সাবটাইপ, একটা বললাম মোনোস্পার্মিক, পলিস্পার্মিক, আর একটা হচ্ছে পলিঅ্যান্ড্রি। এটা হচ্ছে ফার্টিলাইজেশন। কিন্তু মেন টাইপ দুটো, বহির্নিষেক, অন্তর্নিষেক। তাহলে আমাদের নিষেকটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কটা কমপ্লিট করলাম? দেখো দুটো কমপ্লিট করে ফেলেছি। একটা বলেছি কি? প্রি ফার্টিলাইজেশন, একটা হচ্ছে ফার্টিলাইজেশন। তাহলে আমাদের পড়ে রইল কোনটা? না, পড়ে রইল হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। তো চলো আমরা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে কি আছে দেখে নিই একটু। 3 নম্বর আমাদের যেটা, সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন। তাহলে অবশ্যই ফার্টিলাইজেশনের পরে হচ্ছে বলে আমরা এটাকে পোস্ট ফার্টিলাইজেশন বলছি। তো তাহলে পরে কি কি তৈরি হয়? এরও আবার দুটো দশা দেখতে পাওয়া যায় বা দুটো স্টেজ দেখতে পাওয়া যায়। তো কি কি স্টেজ? তো সেটা একটু দেখে নেওয়া যাক যে কি কি স্টেজ আছে। তাহলে ফার্স্ট স্টেজ যেটা, এটার হচ্ছে ফার্স্ট স্টেজ যেটা, সেটা দেখো জাইগোট ফর্মেশন। আর সেকেন্ড স্টেজ যেটা আছে, ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে কি? জাইগোট ফরমেশন। ঠিক আছে, আর এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে এমব্রায়োজেনেসিস। তাহলে জাইগোট ফর্মেশন কি না? যখন আগেরটা আমরা ফার্টিলাইজেশন দেখেছি, তাহলে ফিউশন অফ দ্য টু গ্যামেটস। দেখো ফিউশন অফ দ্য টু গ্যামেটস, তাহলে দুটো গ্যামেটস কি হয় না? মেল গ্যামেটস এবং ফিমেল গ্যামেটস যখন কি করলো না? আমরা যদি ছবিটাকে আরেকবার দেখি, আমার এটা ছিল ফিমেল গ্যামেটস আর এখানে ছিল হচ্ছে কি না? মেল গ্যামেটস। ঠিক আছে, মেল গ্যামেটস। তাহলে মেল গ্যামেটস হ্যাপ্লয়েড ইন নেচার, ফিমেল গ্যামেটস হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে যখন এরা দুজনে একসাথে ফিউজড করে কি করবে? একটা তো সেল তৈরি হবে। ঠিক আছে, একটা সেল তৈরি হচ্ছে, সেটা কি হচ্ছে? এন মিলেন হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার, সেটাকে বলা হচ্ছে জাইগোট। আফটার দ্য ফিউশন অফ দ্য টু গ্যামেটস ফর্ম এ ডিপ্লয়েড জাইগোট, দ্যাট ইজ দ্য জাইগোট ফর্মেশন। তাহলে দুটো গ্যামেট মিলিত হবে, দিয়ে একটা যে সেল তৈরি করলো ডিপ্লয়েড সেল, সেটাকে বলা হচ্ছে জাইগোট। তাহলে এই প্রসেসটা কি বলা হচ্ছে কি? তোমার জাইগোট ফর্মেশন। তাহলে জাইগোট যখন ফর্মেশন হয়ে যাবে আফটার মাইটোসিস ডিভিশন, তো সেটা কি ফর্ম করবে না? জাইগোট থেকে মাইটোসিস ডিভিশন করে, সরি এটা উল্টো দিকে হবে অ্যারোটা, মাইটোসিস ডিভিশন করে কি করবে? একটা এমব্রায়ো তৈরি করবে। এরকম একটা এমব্রায়ো তৈরি করবে, এমব্রায়ো বা ভ্রূণ। এই প্রসেসটাকে বলা হচ্ছে কি? জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস। তাহলে হোয়াট ইজ দ্য এমব্রায়োজেনেসিস? এমব্রায়ো মিন্স এমব্রায়ো বা ভ্রূণ, জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে জাইগোট থেকে এমব্রায়ো, এই যে তৈরি হওয়ার প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি? এমব্রায়োজেনেসিস। তাহলে জাইগোট ফর্মেশন কি বললাম? জাইগোট ফর্মেশন বলা হচ্ছে দ্য ফিউশন অফ দ্য টু গ্যামেটস টু প্রোডিউস এ diploid cell, that is the zygote after mitosis division to form an embryo, it is called embryogenesis, that is the embryo formation. তাহলে এই হলো টোটাল আমাদের প্রসিডিউর। তাহলে আমরা যদি প্রথম থেকে আসি, কি কি পেলাম? ফার্স্ট স্টেপ ছিল কি? প্রি ফার্টিলাইজেশনের দুটো স্টেপ, গ্যামেটোজেনেসিস এন্ড গ্যামেট ট্রান্সফার। তারপরে ছিল কি 3 নম্বর ফার্টিলাইজেশন। তারপর আমরা চলে এসেছিলাম পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, সেখান থেকে হচ্ছে কি? জাইগোট ফর্মেশন এন্ড এমব্রায়োজেনেসিস। তো এই পুরো বিষয়টাকে আমরা যদি একটা সামারাইজড করে নিই,
মানে টোটাল আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে স্টেপস গুলো বা ইভেন্টস গুলো ছিল সেগুলোকে একটু সামারাইজ করি। চলো একটু সামারাইজ করে নিই, তিনটে বিষয়কে একদম ছোট্ট করে বা একটা স্কিমেটিক্যালি যদি বোঝানো যায়। চলো আমরা দেখে নিই কিভাবে যদি আমাদের মনে রাখার সুবিধার জন্য কি করা যেতে পারে। তো প্রথমেই দেখো যেটা আসবো আমরা, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ইভেন্টস। অবভিয়াসলি ইভেন্টসে আছি আমরা, তাহলে আমরা করলাম কি, এখান থেকে করলাম মেল প্যারেন্টস, মেল প্যারেন্ট, এখানে হচ্ছে তোমার কি ফিমেল প্যারেন্ট। তাহলে মেল প্যারেন্ট ফিমেল প্যারেন্ট, মেল প্যারেন্ট থেকে তৈরি হলো কি মেল গ্যামেট, মেল গ্যামেট, মেল গ্যামেট। তাহলে এটাকে মেল দেখিয়ে দিলাম আর এটাকে ফিমেল দেখালাম, আর এখান থেকে তৈরি হলো ফিমেল গ্যামেট, ফিমেল গ্যামেট। আমরা যদি একটু ছবি আঁকি, তাহলে আমাদের মেল গ্যামেটের ছবিটাকে আমরা এইভাবেই আঁকছি, একটু সিম্পলি এঁকে নিই। এটা হচ্ছে আমাদের মেল গ্যামেট, আর এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ফিমেল গ্যামেট। তাহলে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি হয়ে গেল। এবার কি করবে না, গ্যামেট দুটো ট্রান্সফার হবে। আমি ধরে নিলাম ফিমেল গ্যামেট আমার কি নন মোটাইল, তাহলে ফিমেল গ্যামেট যদি নন মোটাইল হয়, ফিমেল গ্যামেট কি থাকবে, ফিমেল গ্যামেট এখানেই স্টেবল হয়ে রইল, ফিমেল গ্যামেট এখানেই স্টেবল হয়ে রইল। ঠিক আছে, তাহলে কি হবে না, মেল গ্যামেটকে এই দিকে আসতে হবে, মেল গ্যামেটকে এই দিকে আসতে হবে। হলো, তাহলে মনে করো যে মেল গ্যামেট আসছে আমার এখানে, তাহলে মেল গ্যামেট পরপর আসছে, তাহলে এলে ছবিটা আমার এইরকম হয়ে যাবে, এরকম হলো। তাহলে মেল গ্যামেট ট্রান্সফার হচ্ছে কার দিকে, ফিমেলের দিকে। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে দুটো স্টেপ পেয়ে গেছি দেখো। তাহলে এখান থেকে ফার্স্ট স্টেপ যেটা পেলাম সেটা হচ্ছে ফিমেল বা মেল প্যারেন্ট থেকে যখন গ্যামেট ফর্মেশন হচ্ছে, তাহলে এই প্রসেসটাকে আমি কি বলতে পারি, গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস, ফার্স্ট স্টেপ অফ প্রি ফার্টিলাইজেশন স্টেপ। তারপরে হচ্ছে তোমার গ্যামেট কি হচ্ছে, ফিউশন হচ্ছে, বা ফিউশন হওয়ার আগের মতো করে ট্রান্সফার। তাহলে এই প্রসেসটাকে কি বলা হচ্ছে না, এই প্রসেসটাকে আমি বলতে পারি কি গ্যামেট ট্রান্সফার, গ্যামেট ট্রান্সফার, গ্যামেট ট্রান্সফার। ঠিক আছে, তাহলে দুটো স্টেজ দেখো পেয়ে গেলাম। তাহলে এই পুরোটাই হচ্ছে কি না, আপ টু এই পর্যন্ত হচ্ছে তোমার প্রি ফার্টিলাইজেশন চেঞ্জেস। এর পরের স্টেপে কি হবে, এর পরের স্টেপে দেখো, এর পরের স্টেপে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ফিমেল গ্যামেট এরকম চুপচাপ বসে থাকবে। ঠিক আছে, ফিমেল গ্যামেট এরকম চুপচাপ বসে থাকবে, এবং তার সঙ্গে কি আসবে, তার সঙ্গে আসবে তোমার মেল গ্যামেট। মেল গ্যামেট কি করবে, একে ফার্টিলাইজ করার জন্য চলে আসবে, মেল গ্যামেট একে ফার্টিলাইজ করার জন্য আসবে। তাহলে যখন দুটো গ্যামেট একসঙ্গে হচ্ছে, দ্যাট ইজ দ্য ফার্টিলাইজেশন। তাহলে এই প্রসেসটাকে আমি কি বলতে পারি, ফার্টিলাইজেশন অর সিঙ্গেমি, ফার্টিলাইজেশন অর সিঙ্গেমি। তাহলে ফার্টিলাইজেশন হয়ে গেল 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে কি হবে না, 3 নম্বর স্টেপে যেটা হবে সেটা হচ্ছে দেখো না, এখান থেকে তোমার তৈরি হবে কি না, এখান থেকে মেনলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে, আমি এদিকে বের করে নিয়ে চলে যাচ্ছি, তোমার এখান থেকে তৈরি হচ্ছে জাইগোট। ঠিক আছে, এখান থেকে দেখো তৈরি হবে একটা হ্যাপ্লয়েড, এতক্ষণ ছিল, এবার হয়ে গেল কি ডিপ্লয়েড। একটা হ্যাপ্লয়েড সেট ছিল, এবার হলো ডিপ্লয়েড একটা সেট বা ডিপ্লয়েড একটা সেল, ডিপ্লয়েড সেল তৈরি হবে, ডিপ্লয়েড সেল, যেটাকে আমি কি বলছি না, যেটাকে বলছি জাইগোট, জাইগোট, সরি জাইগোট, দ্যাট ইজ ডিপ্লয়েড ইন নেচার। আর আগের গ্যামেট গুলো কি ছিল, এটাও হচ্ছে হ্যাপ্লয়েড, এটাও হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার। এবার জাইগোট কি করবে, জাইগোট আফটার ডিভিশন, ঠিক আছে, আফটার ডিভিশন জাইগোট কি ফর্ম করবে না, জাইগোট ফর্ম করবে হচ্ছে তোমার এমব্রায়ো, এমব্রায়ো। ঠিক আছে, এমব্রায়ো অবশ্যই ডিপ্লয়েড, এবং এখানে যে ডিভিশনটা হবে সেই ডিভিশনটা হচ্ছে কি না মাইটোসিস, মাইটোসিস। তাহলে কি হলো না, ফার্টিলাইজেশন থেকে জাইগোট ফর্মেশন। তাহলে ফার্টিলাইজেশন হওয়ার পর জাইগোট ফর্মেশন, এটাকে কি বলা হচ্ছে, এই স্টেজটাকে বলা হচ্ছে তোমার, দ্যাট ইজ দ্য জাইগোট ফর্মেশন, জাইগোট, জাইগোট ফর্মেশন, জাইগোট ফর্মেশন মানে পোস্ট ফার্টিলাইজেশন স্টেজের ফার্স্ট স্টেপ, জাইগোট ফর্মেশন।
এবার জাইগোট থেকে কি তৈরি হচ্ছে? এমব্রায়ো। তাহলে এমব্রায়ো তৈরি হওয়ার প্রসেসটাকে কি বলা হচ্ছে? তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস। এমব্রায়ো এমব্রায়োজেনেসিস। তাহলে কি হলো? পুরো বিষয়টা দেখা একদম স্কিমেটিক্যালি বলে দেওয়া হয়েছে। তাহলে কোথা থেকে কতদূর গেল? আমরা যদি আসি এই পর্যন্ত হচ্ছে প্রি ফার্টিলাইজেশন, প্রি ফার্টিলাইজেশন, প্রি ফার্টিলাইজেশন, প্রি ফার্টিলাইজেশন। তাহলে এখান থেকে এই পর্যন্ত। তারপরে কি হচ্ছে না ফার্টিলাইজেশন হলো। তাহলে এই প্রসেসটাকে শুধু বলা হচ্ছে কি, এখান থেকে এইটুকুটা হচ্ছে কি ফার্টিলাইজেশন। অবভিয়াসলি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হওয়ার পর তাহলে এখান থেকে শুরু করে আপ টু বাকিটা মানে এমব্রায়ো পর্যন্ত, তাহলে এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে কি পোস্ট ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন। তাহলে দেখো পুরো বিষয়টা বোঝা গেল কিনা? পোস্ট ফার্টিলাইজেশন। তাহলে তিনটে স্টেজ একদম পরপর বলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে টোটাল স্কিমেটিক রিপ্রেজেন্টেশন। তো এইটুকুই আজকে ছিল আমাদের পড়ানোর বিষয়। তো এরপর মোটামুটি আচ্ছা তার আগেও যদি আমি আরেক দুটো কোশ্চেন বলে দিই, মোটামুটি হয়ে গেল। এবার এখান থেকে আর তিনটে শর্ট কোশ্চেন আমি বলি। সেটা হচ্ছে তোমার জাইগোট ফর্মেশন যখন হচ্ছে, যেখানে জাইগোটটা ফর্মেশন হচ্ছে, ফর্মেশন হওয়ার বা ফার্টিলাইজেশনের কিভাবে হয় তো সেটা তো মোটামুটি দেখিয়েছি। কিন্তু ফার্টিলাইজেশন পরবর্তীতে জাইগোট তৈরি হচ্ছে সেটা কিভাবে হয়, সেখান থেকে তিনটে শর্ট কোশ্চেন আছে। তো তিনটে শর্ট কোশ্চেন কি কি না, এক নম্বর শর্ট কোশ্চেন হচ্ছে ভিভিপেরাস, ভিভিপেরাস জার্মিনেশন, ভিভিপেরাস, ভিভিপেরাস। তিনটে ছোট ছোট কোশ্চেন। ভিভিপেরাস, ভিভিপেরাস মানে হচ্ছে কি না যে সকল প্রাণী ডিম পারে, ঠিক আছে, যে সকল প্রাণী ডিম পারে এবং ডিম থেকে ভ্রূণ সৃষ্টি হয়। তাহলে ভিভিপেরাস কি না ডিম পারে, যে সকল প্রাণী ডিম পারছে মানে এদের অন্ডজ বলা হচ্ছে, ডিম পারে এবং ডিম ফুটে কি হচ্ছে বাচ্চা তৈরি হচ্ছে বা নতুন অপত্য আসছে। কাদের ক্ষেত্রে না পক্ষী, সরীসৃপ, সরীসৃপ, পক্ষী, এদের ক্ষেত্রে কি হচ্ছে এদেরকে বলা হচ্ছে ভিভিপেরাস। তাহলে এক কথায় হচ্ছে যারা ডিম পারে তারা হচ্ছে ভিভিপেরাস। দু নম্বর চলে আসো, সরি আমি একটু ভুল বললাম, ভিভিপেরাস এটা নয়, এটা হচ্ছে ওভিপেরাস। সরি ফর মিস্টেক, ওভিপেরাস, সরি ওভিপেরাস, ওভিআই, সরি কারেকশন করে দিই। সেটা হচ্ছে ওভিপেরাস, যেটা ভিভিপেরাস যেটা বলেছিল ওটা উল্টো বলা হয়ে গেছিল। ভিভিপেরাস হচ্ছে এই ওভিপেরাস হচ্ছে যারা ডিম পারে তারা হচ্ছে ওভিপেরাস, সরীসৃপ পক্ষী। আর দু নম্বর হচ্ছে ভিভিপেরাস, যেটা ভিভিপেরাস যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যারা কি করে না যাদের মাতৃদেহের ভেতরে সন্তান জন্মলাভ করে এবং সন্তান মাতৃদেহ থেকে পুষ্টি লাভ করে, ঠিক আছে। তাহলে দেহের ভেতরে ভ্রূণ গঠিত হয়, দেহের ভিতরে, দেহের ভিতরে ভ্রূণ গঠিত হয় এবং ভ্রূণ কি করে না ভ্রূণ মাতৃদেহ থেকে, ভ্রূণ প্ল্যাসেন্টা বা অমরা বা মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করছে, ভ্রূণ মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, পুষ্টি সংগ্রহ করে। তাহলে আগেরটা ভিভিপেরাসটা ওভিপেরাসটা ভিভিপেরাস বলে দেওয়া হয়েছিল। তো যাই হোক এটা কারেকশন করে নিলে যারা ডিম পাচ্ছে তারা হচ্ছে ওভিপেরাস, আর যারা দেহের ভিতরে ভ্রূণ গঠিত হবে এবং মাতৃদেহ থেকেই ভ্রূণ সংগ্রহ মানে পুষ্টিটা বা নিউট্রিয়েন্টটা নেবে, যেটা হচ্ছে অমরা বা প্ল্যাসেন্টা থেকে। তো তার উদাহরণ হচ্ছে গরু, গিনিপিগ, মানুষ। এগুলো গরু, গিনিপিগ, মানুষ এগুলো সবই হচ্ছে তোমার ভিভিপেরাস। আর তিন নম্বর যেটা পড়ে রইলো সেটা হচ্ছে ওভোভিপেরাস, ঠিক আছে, ওভোভিপেরাস। সেটা আবার বিষয়টা কি না সেটা হচ্ছে তোমার যে সকল প্রাণীরা হচ্ছে কি বলবো, যে সকল প্রাণীরা তোমার ডিম পারছে, ভ্রূণ দেহের মধ্যেই গঠিত হচ্ছে কিন্তু মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে না। তাহলে কি তিন নম্বর টাইপ কি বলছি? তিন নম্বর টাইপ বলছি ওভোভিপেরাস, ওভোভিপেরাস বা ওভোভিপেরাস, পি হবে এটা, PAROUS। মানে কি হয় না দেহের ভিতরে ভ্রূণ গঠিত হয়, দেহের ভিতরে ভ্রূণ গঠিত হয় কিন্তু মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে না, কিন্তু মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে না। তাহলে ভ্রূণ
দেহ থেকে যদি দেহে জন্মাচ্ছে এবং দেহ থেকে যদি পুষ্টি সম্পন্ন করে তখন হচ্ছে ভিভিপেরাস, আর যদি পুষ্টি সংগ্রহ না করে তখন সেটা হবে ওভোভিপেরাস। এর উদাহরণ হচ্ছে যদি বলি হাঙর, হাঙর, হাঙর হচ্ছে এর উদাহরণ। তো এই মোটামুটি গেল তোমার টাইপস বা জাইগোট ফর্মেশন কিভাবে হচ্ছে কি ধারা। এবার এই সেক্সুয়াল রিপ্রোডাকশন আমি আরেকটা বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের সুবিধা, যৌন জন্মের সুবিধা কি। তাহলে যদি আমরা চলে আসি যে ইম্পর্টেন্স বা তোমার অ্যাডভান্টেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাডভান্টেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন আমি তিনটে পয়েন্ট বলবো। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের তিনটে পয়েন্ট বলবো কি কি অ্যাডভান্টেজ আছে। তো এক নম্বর যদি আমরা দেখি সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হয় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন সেখানে কি হয় না, সেখানে মিওসিস হয়। তাহলে মিওসিস হওয়ার ফলে তোমার ক্রসিং ওভার ঘটছে, তাহলে ক্রসিং ওভার হওয়ার ফলে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটার একটা সম্ভাবনা থাকছে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, যৌন জন্মের ফলে যে জীবগুলো সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য তৈরি হওয়ার জন্য তাদের মধ্যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হতে পারে। তিন নম্বর, ভেদ বা প্রকরণ তৈরি হওয়ার ফলে তারা কি করতে পারে, প্রতিকূল পরিবেশে বা যে কোনো পরিবেশে তারা নিজেকে সহজে কি করতে পারে, অ্যাডজাস্ট বা অভিযোজিত করতে পারে। তাহলে মোটামুটি এরকম অনেক কারণ আছে, তো আমি তিনটে বললাম। এইগুলো হচ্ছে যৌন জননের সুবিধা। তো আজকের ভিডিওর ফার্স্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কয়েক জায়গায় আমার বলতে গিয়ে কিছুটা প্রবলেম হয়েছে, তোমরা সেগুলো ঠিক করে নেবে, আমি পরে কারেকশন করে দিয়েছি। তো তার জন্য আমি দুঃখিত, যে মানে আমার আনওয়ান্টেড একটা মিস্টেকের জন্য। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা এই পোর্শনটা আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট করলাম। সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট হলে আমাদের মোটামুটি চ্যাপ্টারটা কমপ্লিট হলো। কিন্তু অনেকের মনে হতে পারে স্যার ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে তো মাইক্রোপ্রোপাগেশন ছিল, আপনি তো সেটা পড়াননি, ঠিক আছে, বা নিওটেনি ছিল, প্লাজমোটমি ছিল, অনেক কিছু বিষয়গুলো ছোট ছোট কোশ্চেন কিছু ছিল। তো আমাদের পরের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে এই ছোট ছোট কোশ্চেনগুলোর জন্য। তো আমি ইচ্ছাকৃতভাবে বা পুরো বিষয়টাকে শেষ করেছি, মেন জায়গাগুলো অ্যাসেক্সুয়াল, ভেজিটেটিভ অ্যান্ড সেক্সুয়াল। এবার আমি চলে যাবো পরের ক্লাসে, যেটা সেটা হচ্ছে তোমাদের জন্য ছোট ছোট জায়গা যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো পুরোটা আমি কভার করবো। মানে 2 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন বা 3 মার্কসের কোশ্চেন, যেগুলো যেমন মাইক্রোপ্রোপাগেশন 3 নম্বরের মধ্যে আছে। তো সেই জায়গাটা বিষয়গুলো পড়ে বুঝিয়ে পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করবো। আমাদের এখানে কিন্তু চ্যাপ্টার কমপ্লিট নয়, আমাদের এখনো হতে পারে 2টো ক্লাস এর উপর আমি নেব, কারণ এখন অনেক কোশ্চেন আছে, ছোট ছোট কোশ্চেন এর উপর আছে। তো আজকের ফার্স্ট পার্ট আমাদের এটুকুই ছিল। এবার আমরা চলে যাবো, দেখি আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে, যেটা নিট ওরিয়েন্টেড কোশ্চেনের জন্য আমরা চলে যাই। তো চলো নেক্সট পার্টে আমরা দেখি কি আছে। আমরা চলে এসেছি আমাদের যে জায়গাটা বলেছিলাম যে সারপ্রাইজ জোন, যেটা আমাদের এইচএসপি জোন আজকে থাকছে না, যেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এইচএসপি জোন ছিল না, সেটা নতুন রূপে এসেছে। তোমরা আশা করছি অনেকেই দেখে নিয়েছো সেই জায়গাটা। তো এবার হচ্ছে যেটা যে নতুন রূপ, মানে যেটা তোমরা চেনো আর কি, নিট ওরিয়েন্টেড কোশ্চেনের জন্য এই যে আমাদের সেগমেন্টটা ছিল অ্যাকচুয়ালি এনসিইআরটি কর্নার, ক্লাস 12 এর জন্য এনসিইআরটি কর্নার। তো সেখানে দেখো আমি আজকে 4টে কোশ্চেন দিয়েছি। 4টে কোশ্চেনের মধ্যে অবভিয়াসলি 3টে হচ্ছে তোমার নিট ওরিয়েন্টেড আর একটা হচ্ছে এমস এর কোশ্চেন। তো দেখো 1, 2 এবং 4 এগুলো হচ্ছে নিটের কোশ্চেন, আর 3এরটা দেখি বুঝতে পারছো 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে এমস এর কোশ্চেন। তো আমি একটু কোশ্চেনগুলো বলে দিই কি কি কোশ্চেন দেওয়া হয়েছে। ফার্স্ট কোশ্চেন যেটা বলা হচ্ছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফাঞ্জি ইমপারফেক্টি মে অকার বাই মিনস অফ, অপশন এ ফর্মেশন অফ দ্য ব্যাসিডিওস্পোর, অপশন বি ক্যারিওগামি ফলোড বাই প্লাজমোগামি, অপশন সি ফর্মেশন অফ দ্য অ্যাসকোস্পোর, অপশন ডি নান অফ দিস। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং মেল অ্যানিমেলস ডাজ নট প্রডিউস হেটেরোগ্যামেটস, হেটেরোগ্যামেটস, ফ্রুট ফ্লাই, ফাউল, গ্রাসহপার, হিউম্যান। কোশ্চেন নাম্বার 2। এগুলো গেল তোমার নিটের কোশ্চেন। এবার একটা এমস টাইপ, এমস এর কোশ্চেন, এমস টাইপ কোশ্চেন একটা দেওয়া হয়েছে, যেটা আমি লিখে দিই এমস। এমস এর মেনলি আগের দিন একটা এরকম কোশ্চেন দেওয়া হয়েছিল অ্যাসারশন এবং রিজন দিয়ে। অ্যাসারশন যেটা বলছে সেটা হচ্ছে দ্য চেঞ্জ অফ দ্য চান্স অফ সার্ভাইভাল অফ ইয়ং ওয়ান্স ইজ গ্রেটার ইন ভিভিপেরাস অর্গানিজম। এটা হচ্ছে তোমার অ্যাসারশনটা। এর রিজনে কি বলছে, ভিভিপেরাস অর্গানিজমস হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ প্রপার এমব্রায়োনিক কেয়ার অ্যান্ড প্রোটেকশন। এটা হচ্ছে রিজন। এর সাপোর্টে যে তোমার 4টে অপশন আছে, কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু দিস কোশ্চেন ফ্রম দ্য কোর্স গিভেন বিলো। কে কে আছে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা গেল প্রথম অপশন। অপশন বি কি বলছে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ
A. Option C, A is true but R is false. And option D, A and R are false. এটা গেল তোমার এমস কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 আবার নিটের কোশ্চেনে চলে এসো। কি বলছে? দ্য প্ল্যান্ট ইন হুইচ দ্য এমব্রায়ো ডাজ নট হ্যাভ এনি রেস্টিং পিরিয়ড অ্যান্ড জার্মিনেশন অকার্স ইনসাইড দ্য ফ্রুট। সেটা হচ্ছে ক্যাস্টর, ট্যামারিন্ড, পিনাট অ্যান্ড রাইজোফোরা। এটা সায়েন্টিফিক নেম বলে তলায় দাগ দিয়েছি। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের এনসিইআরটি কর্নার, যেটা এইচএফসি কর্নারের এইচএফসি জোনের একটা মডিফাইড রূপ আর কি। তো এইটা চলতে থাকবে আমাদের এনসিইআরটি কর্নার। আর যেমন এইচএফসি জোন যেমন আসছে নিট ওরিয়েন্টেড যে ভিডিও, আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি, তোমরা অনেকেই দেখে নিয়েছো। যারা দেখোনি তারা বায়োলার্নিং ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো, কারণ নিট ওরিয়েন্টেড নিউক্লিক অ্যাসিডের একটা ভিডিও আমরা অলরেডি পোস্ট করেছি এবং সেখানে এইচএফসি জোনকে একটা নতুন রূপে নিয়ে আসা হয়েছে। তো এটা দেখার জন্য তোমাকে বায়োলার্নিং এ যেতে হবে এবং তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশনগুলো বা পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।